ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। It is also a country that has stood by us at different moments when our national security was under threat. 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল যখন ভারত এবং বাংলাদেশের বিদেশ সচিব একে অপরের সঙ্গে মিটিং করবেন, ঠিক তার আগে প্রাক্তন সেনাকর্তাদের রাস্তায় নামিয়ে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এবার তারা তো নেমেছিলেন, খুব ভালো কথা। দেশের জন্য যে কেউ যখন তখন মিছিল করতে পারেন, ভারত বিরোধী কথা বলতে পারেন। ভারতের বিরোধিতা না করলে বাংলাদেশে এখন সরকারটাই হয়তো চলবে না। সেই দৃষ্টিভঙ্গিতে তারা রাস্তায় নেমে যে কথাগুলো বললেন তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবার আমি কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, আপনারাই ভাবুন বর্তমান সময়ের সাপেক্ষে বাংলাদেশের যে শক্তি আছে সেই তুলনায় সেই কথাগুলো শুনে আপনাদের কেমন মনে হয়। তার আগে আমি ছোট্ট একটা দুটো ইনপুট আপনাদের দিয়ে দিই। তারা কি বলেছে? তারা বলেছে 4 দিন সময় পেলে তারা কলকাতাকে দখল করে নেবে। বেশ, খুব ভালো কথা। তারা কিভাবে কলকাতাকে দখল করবে, কিভাবে কলকাতায় আসবে, সেই হদিস তারা কিন্তু দিতে পারেনি। তারা শুধু মিডিয়ার সামনে ফাটকা আওয়াজ দিয়ে বলেছে তারা কলকাতাকে দখল করে নেবে। এবার কলকাতার অফিসিয়াল জনসংখ্যা কত তা হয়তো তারা জানেই না। এই গোটা বাংলার অফিসিয়াল ভোটার 10 কোটির কাছাকাছি। আর যদি আনঅফিসিয়ালি এই বার্তাটা দেখেন তাহলে দেখবেন 10 কোটির অনেক বেশি কিন্তু বর্তমানে বাংলার জনসংখ্যা। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনি কি বলেছেন জানেন? উনি বলেছেন ওনাদের প্রাক্তন যে সেনাবাহিনী বা সেনাকর্তাদের যে গ্রুপ তৈরি হয়েছে সেখানে 5,000 সদস্য আছে। অর্থাৎ 5,000 সদস্য নিয়ে তারা বাংলায় আসবেন এবং বাংলার রাজধানী মানে কার্যত ক্যাপিটাল সিটি কলকাতাকে দখল করবেন। আর 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। এবার 5,000 সদস্য তো আমাদের পাড়ায় আছে। আমাদের পাড়ায় শুধু নয়, কলকাতার যে কোনো সাউথ কলকাতার কোনো জায়গায় যান যেখানে দুর্গাপুজো হয় সেসব জায়গায় যান। আপনারা যদি সন্তোষ মিত্র স্কোয়ারে যান তাহলে দেখবেন প্রতিদিনের দুর্গাপুজোতে 40,000 লোক যায়। ঠিক সেখানে দাঁড়িয়ে 5,000 সদস্যকে নিয়ে কলকাতা দখল করার হুমকি কালকে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যা নিয়ে আমাদের মতো একাধিক যারা সংবাদ পরিবেশন করি তাদের ঘুম উড়ে গেছে। মানে আমরা সত্যি ভয় পেতে শুরু করেছি, যদি তারা হঠাৎ করে বর্ডার টপকে গুলি বন্দুক নিয়ে এই কলকাতাতে চলে এসে কলকাতা দখল করে নেন তাহলে আমরা কোথায় যাব? মানে আমাদেরকে কে সুরক্ষিত করবে? এবং অনেকে এটাও লিখছেন সামাজিক মাধ্যমে, এই রকম থ্রেট পেয়ে কার্যত আমাদের যে কেন্দ্রীয় সরকার, সিবিইডি, আমাদের এনআইএ, রাজ্যের পুলিশ, সমস্ত রাজ্যের লোকজনকে কলকাতায় ডিপ্লয় করে দিচ্ছে। তাদের একটাই লক্ষ্য বাংলাদেশের এই 5,000 সদস্য বিশিষ্ট প্রাক্তন সেনাকর্তাদের দল থেকে মানে দলকে এই রেজিস্ট করা, কলকাতাকে বাঁচানো এবং আমাদের এই গর্বের ঐতিহাসিক তিলোত্তমা শহরকে রক্ষা করা এই বাংলাদেশি সেনাকর্তাদের থেকে। আরো অনেক কথা তারা বলেছেন আমরা 5,000 সদস্য আছি বটে, কিন্তু তার মধ্যে 2,500 নবীন সদস্য। অর্থাৎ তারা স্বীকার করেছেন বকলমে তাদের বয়স হয়ে গেছে, তারা নিজেরা তো কিছু লড়তে পারবেন না, কিন্তু তারা পিছন থেকে সাপোর্ট করতে পারবেন। এবং কারণ ওই দলে 2,500 নবীন সদস্য আছে। অর্থাৎ অন্যের মাথায় কাঁঠাল ভাঙার মতো কথাবার্তা মনে হয়েছে এই সেনাকর্তাদের মানে এই মুখের কথা শুনে। মানে এই পরিকল্পনায় তারা কলকাতাকে দখল করার একটা পরিকল্পনা তারা করে কালকে মিছিল করেছেন। তারা মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছেন এবং সামাজিক মাধ্যমে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। পাশাপাশি তারা আরো কি বলেছেন? তারা বলেছেন আমেরিকাও টিকবে না। ব্যাস, এতক্ষণ শুধু কলকাতাকে ওনারা টার্গেট করেছিলেন। এবার ওনারা বুঝেছেন 4 দিনের মধ্যে তো কলকাতাকে ইজিলি তারা দখল করে নেবেন। বাকি সময় তারা কি করবেন না, এবার বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ যার সামরিক শক্তি রাশিয়া, চায়না, এমনকি ভারতের থেকেও দ্বিগুণ, তাকে এবার অ্যাটাক করা যাক। তিনি সরাসরি বলে দিয়েছেন যে তারা আমেরিকাকেও টেকাবেন না। অর্থাৎ যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা এই মুহূর্তে বলবেন তাদেরকে কিন্তু এই 5,000 সদস্য বিশিষ্ট প্রাক্তন সেনাকর্তারা কার্যত বয়স্ক বুড়ো কিছু ব্যক্তি গিয়ে অ্যাটাক করতে পারবেন এবং সেই দেশকেও তছনছ করে মানে উড়িয়ে দিতে পারবেন। এই রকম ভাবে একটি মিছিল কালকে বাংলাদেশে নামানো হয়েছে। কারা নামিয়েছেন? বাংলাদেশের ইউনূস সরকার নামিয়ে দিয়েছেন। এবার কেন নামিয়েছেন, কোন মানে যুক্তিতে নামিয়েছেন সেটা তাদের কাছে নেই। হয়তো বলতেই পারেন সেনাকর্তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে গেছেন। এবার যে কেউ মিছিলে নামতেই পারেন, কিন্তু মিছিলে নেমে এই সেনাকর্তাদের নিজেদের যে জোর, নিজেদের যে শক্তি, সেই অনুযায়ী কথা না বলে হঠাৎ করে কলকাতা শহরকে 4 দিনের মধ্যে নিয়ে নেব, আমেরিকাকে টেকাবো না, আমাদের পিছনে আরো 2,500 নবীন সদস্য আছে,
প্লাস বাংলাদেশের 16 লক্ষ সদস্য ওনাদের সাপোর্ট করবে। যেখানে ভারতীয় সেনাবাহিনী সদস্য সংখ্যাই 21 লক্ষ, সেখানে গোটা বাংলাদেশের 16 লক্ষ সদস্য যদি 5,000-এর সঙ্গে মেলে, অর্থাৎ 16,500 জন যদি কলকাতা দখল করতে আসে, তাহলে নিঃসন্দেহে একটা ভয়াবহ যুদ্ধ হতে পারে। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। যারা এই ভিডিও দেখছেন তারা একটুখানি সজাগ হয়ে যান, কারণ কিছুদিনের মধ্যেই, মানে আজ থেকে 3 দিনের মধ্যেই হয়তো কলকাতা দখল হতে চলেছে। আমি কোথা দিয়ে ভিডিও বানাবো আমি নিজেও জানি না, কিন্তু এইভাবেই তো তারা শেখ হাসিনাকে 17ই নভেম্বরের মধ্যে ফেরানোর ডেডলাইন দিয়েছিলেন। তারা বলেছিলেন 17ই নভেম্বরের মধ্যে গ্রেফতার করে শেখ হাসিনাকে নিয়ে আসবো, কিন্তু আজকে তো আমার ডিসেম্বর পড়ে গেছে, তারা শেখ হাসিনাকে আনতে পারেননি। অর্থাৎ একের পর এক ডেডলাইন কিন্তু তারা ফেল করছেন। পরবর্তীকালে তারা শুনবেন, মানে আপনারা শুনবেন, কলকাতাকে দখল করার জন্য হয়তো FBI বা CIA এদের কাছে রেড নোটিশ দিয়ে দিয়েছেন। মানে শেখ হাসিনার সময় যেভাবে রেড নোটিশ জারি করেছিল না, একদম কলকাতাকে দখল করার জন্য তারা কোথাও না কোথাও আবার রেড নোটিশ দেবেন। সেই রেড নোটিশ যখন তারা ভাববেন যে রেড নোটিশ মেনে তো ভাই কলকাতা দখল বা হাসিনাকে ফেরানো যাবে না, তখন কি করব? তখন আবার কিছু না কিছু নতুন ফন্দি আঁটবেন। অর্থাৎ এই বাংলাদেশে এখন যে সরকার চলছে, আন্তর্জাতিক স্তরে তারা যে সার্কাসের মতো হাস্য কৌতুকে পরিণত হচ্ছে, তা তারা নিজেরাও বুঝতে পারছেন না। দেখুন, আমি ডিপ্লোমেসি আর ইন্টারন্যাশনাল রিলেশন বহু ক্ষেত্রে বহু ভিডিওতে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এই সকল সেনাকর্তারা যে ধরনের কথাবার্তা বলছেন তার মধ্যে কোনো লজিক তো নেই, ঠিকই আছে, কোনো ম্যাজিকও নেই। মানে এক এক সময় হয় যখন বিভিন্ন তত্ত্ব খাটে না, তখন ঝটকায় এমন কিছু কোনো সরকার করে দেয়, একটা ম্যাজিক ক্রিয়েট হয়ে যায়, যেগুলো ধরার মতো ক্ষমতা অনেকের থাকে না। কিন্তু এই সকল প্রাক্তন কর্তারা রাস্তায় নেমে যেভাবে 60 বছরের বয়স্ক লোকেরা এরকম ফাঁকা আওয়াজ দিচ্ছেন আর বাংলাদেশি মিডিয়া বুমটা ধরে কার্যত এদেরকে এন্টারটেন করছেন, আমার বিশ্বাস করুন বাংলাদেশের গোটা সমাজ ব্যবস্থাকেই এখন অজন্তা সার্কাসই মনে হচ্ছে। কোথায় ডিপ্লোম্যাসি, কোথায় পররাষ্ট্রনীতি, কোথায় দূরদর্শিতা, কোথায় সরকারের নতুন কোনো পদক্ষেপ? কিচ্ছু নেই। তারা চিন্ময় প্রভুকে গ্রেফতার করে তাদের সরকারের পতনটাকে নিশ্চিত করেছেন, আর এখন এই সকল ষাটোর্ধ্ব ব্যক্তিদের রাস্তায় নামিয়ে কলকাতা দখলের হুঙ্কার দিয়ে যাচ্ছেন। কাকে কলকাতা দখলের হুঙ্কার দিচ্ছেন? কে আপনাদের হুঙ্কারটাকে পাত্তা দিচ্ছে? আপনারা কি জানেন আদতে আপনারা কি বলছেন, কেন বলছেন? যদি আপনারাই এতটাই ক্যাপাবেল হতেন, তাহলে 1971 সালে ভারতীয় সেনাবাহিনীর কেন সাহায্য নিয়েছিলেন? কেন 1971 সালে ইন্দিরা গান্ধী সরকারের সাহায্য আপনারা না পেলে আপনাদের দেশই স্বাধীন হতো না? মানে আপনারা নিজেদেরকে এতটাই শক্তিশালী মনে করছেন 60 বছর বয়সে এসে, তাহলে আপনারা যখন মানে জওয়ান ছিলেন তখন যুদ্ধ করে কেন পাকিস্তানকে আপনারা সরাতে পারেননি? এই প্রশ্ন করার লোক আজকে বাংলাদেশে নেই। তারা সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে যে সত্যি হীরক রাজার দেশে কিংবা উল্টো রাজার দেশে এই ছাড়া ব্যাখ্যা করার মতো আমার কাছে কোনো আর মানে শব্দ নেই। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। পাশাপাশি কালকে সেনাপ্রধান এবং সেনাপ্রধানের যে চেলাচামুন্ডারা কিছু অদ্ভুত কথাবার্তা বলেছেন। সেনাপ্রধান বলে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকে অন্তিম দিন, আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন। শেখ হাসিনা বললেন, না, আমি দেব না, আমি ফাদার অফ দ্য নেশনের কন্যা, আমার বাবা এদেশ স্বাধীন করেছে, আপনি গুলি চালান। কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর সঙ্গে সেনাপ্রধানের এই ভার্সন কিন্তু ফের একবার মেলে না। রাষ্ট্রপতি বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেনি। শেখ হাসিনা আমাকে ফোন করে মানে বঙ্গভবনে আসতে চেয়েছিলেন, তিনি পরবর্তীকালে একটি ফোন কলে জানান তিনি আসতে পারছেন না। পরবর্তীকালে সেনাপ্রধান সরকার গঠন করে ফেলে, মানে সরকারের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সরকারের পরবর্তী দিশা ঠিক করে ফেলে। আর শেখ হাসিনা কি বলেছিলেন? শেখ হাসিনা বলেছিলেন, আমি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলাম, আমি একটি ভিডিও বানাতে চেয়েছিলাম যেন জাতির মানুষ আমাকে ভুল না বোঝে, কিন্তু সেনাপ্রধান সেই ভিডিও কিন্তু বানাতে দেয়নি। উল্টে সেনাপ্রধান আমাকে বাধ্য করে দেশ ছাড়ার জন্য। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য শেখ হাসিনা বলেছিলেন বিষয়টা এত তাড়াহুড়োর মধ্যে হয়েছিল যে আমি পদত্যাগ করার সময়টুকু পাইনি।
অর্থাৎ শেখ হাসিনা কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন তিনি পদত্যাগ করেননি। কিন্তু কালকে সেনাপ্রধান যে বক্তৃতা বা সেনাপ্রধানের যে ভার্সন আমাদের সামনে এসছে, সেখানে তিনি বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তিনি গুলি চালানোর নির্দেশ আমাদের দিয়েছিলেন, আমরা চালাইনি। কার্যত তার সরকারের সময় শেষ হয়ে যায় এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এই যে দুটো ভার্সন, তা নিঃসন্দেহে একে অপরের পরিপূরক তো কোনোভাবেই নয়, একে অপরের বিরোধী। আর কে ঠিক বলছে তা নিয়ে নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতেই পারে। পাশাপাশি শেখ হাসিনা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটাই খারাপ হতে পারত যা সামাল দেওয়া সম্ভব হতো না। কারণ আমারকে থাকলে তারা বঙ্গভবনে ঢুকে পড়তো, ফলে সেনাবাহিনীকে রেজিস্ট করতে হতো। আর এর ফলে পরিস্থিতিটা যেন সম্পূর্ণ বিপথে বা বিফলে চলে যেত। ঠিক তখনই তিনি ভারতের সঙ্গে যোগাযোগ করেন এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং অত্যন্ত সিকিউর ভাবে তিনি ভারতে এসে পৌঁছান। তিনি কোন প্লেনে কিভাবে এসেছিলেন সেই নিয়েও ভিডিও আমি এর আগে আপনাদের কাছে প্রকাশ করেছি। ফলে কালকে হঠাৎ করে সেনাপ্রধান বা সেনাবাহিনীর এই ধরনের কর্তাদের আবার মার্কেটে নামিয়ে শেখ হাসিনা প্রসঙ্গ দিয়ে ভারতকে চাপ তৈরি করার সৃষ্টি করলো মোহাম্মদ ইউনূস, যা কার্যত কিন্তু ব্যর্থ হবে। কারণ কি জানেন? কারণ কিছুদিন বলাটা ভুল, ঠিক দুদিন আগে জয়শঙ্কর পার্লামেন্টে একটা হিস্টোরিক্যাল ভাষণ দিয়েছেন। সেই ভাষণ কিন্তু প্রকাশিতই হয়নি। তিনি কি বলেছেন সেটা শুনলেই আপনারা বুঝতে পারবেন শেখ হাসিনার পাশে শেষ দিন অবধি ভারতবর্ষ কিন্তু থাকবে, তা জয়শঙ্কর খোদ পার্লামেন্টে বুঝিয়ে দিয়েছেন। The issue of India's exports, including India's exports of anything which directly or indirectly has any military implications, is guided by our national interest and by our commitments to various regimes. So we are very responsible members of various international regimes, including the Wassenaar arrangement. We have an export control and licensing process, and we take decisions regarding any exports which is based on what we consider to be our national interest. Where Israel is concerned, it is a country with which we have a strong record of cooperation in national security. It is also a country that has stood by us at different moments when our national security was under threat. So when we take any decision, we will bear in mind, obviously, the larger circumstances, but we will definitely be driven by our national interest in this matter. অর্থাৎ অতীতে আমাদের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল ইসরায়েলের, তারা এমন কিছু ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করেছে। এবার আপনারা ইসরায়েলটাকে তুলে শেখ হাসিনা শব্দটা বসিয়ে দিন। এটাই হলো জিওপলিটিক্স, এটাই হলো জয়শঙ্কর, এক ঢিলে দুই পাখি মারা। যখন তিনি বলছেন যারা অতীতে আমাদেরকে সাহায্য করেছেন, যাদের সঙ্গে অতীতে আমাদের ভালো সম্পর্ক ছিল, ভারতবর্ষ তাদের পাশে দাঁড়াবে। একদম পার্লামেন্টে দাঁড়িয়ে জয়শঙ্কর যখন এহেন ঘোষণা করছেন, তখন শেখ হাসিনা ইস্যুতে মোহাম্মদ ইউনূস তার সেনাবাহিনীর কর্তাদের রাস্তায় নামিয়ে ফের ভারতকে আন্তর্জাতিক চাপ তৈরি করার সৃষ্টি করছেন। সেকেন্ডলি জয়শঙ্কর কি বলেছেন? তিনি বলেছেন ইট ইজ এ কান্ট্রি হুড স্টুড বাই আস, অর্থাৎ একমাত্র দেশ যে আমাদের পাশে দাঁড়িয়েছে। অর্থাৎ জয়শঙ্কর কালকে বুঝিয়ে দিয়েছে কার্যত যারা ভারতবর্ষের পাশে থাকবে, যারা ভারতবর্ষকে সহায়তা করবে, তাদের পাশে ভারতবর্ষ থাকবে। পরবর্তীকালে তিনি বলেছেন উইল বি গাইডেড বাই আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড কমিটমেন্ট, বলছে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট এবং আমরা যে কমিট করেছি তা থেকে আমাদের সরা এই মুহূর্তে সম্ভব নয়। বক্তার নাম বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন শেখ হাসিনা ইস্যুতেও একদম অ্যাপ্রোপ্রিয়েট সেই কথাগুলো কিন্তু কেটে যায়। শেখ হাসিনা ভারতবর্ষের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক মেনটেন করেছিলেন। ভারতবর্ষ চাইনি বলে সার্কের মিটিং থেকে শেখ হাসিনা নিজেকে উইথড্র করেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করেছিলেন কারণ বাংলাদেশের পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছিল পাকিস্তান। এমনকি জো বাইডেন যেভাবে সেন্ট মার্টিনস দ্বীপটিকে নিয়ে যেতে চেয়েছিলেন, তারও কিন্তু তীব্র বিরোধিতা শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়। অর্থাৎ ভারত এবং বাংলাদেশ কার্যত দক্ষিণ এশিয়ার পলিটিক্সকে কিন্তু মজবুত একটা দিশা দেখাতে শুরু করেছিল, যদিও বহির কিছু বিশ্বের ষড়যন্ত্রে শেখ হাসিনাকে সরে যেতে হয়। কিন্তু জয়শঙ্করের কালকের এই স্পিচ কার্যত বুঝিয়ে দেওয়া হলো শেখ হাসিনার পাশে শেষ মুহূর্তে অবধি থাকবে ভারতবর্ষ। আর শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে অনেক প্রশ্নও উঠতে পারে। এই আন্তর্জাতিক মহলই ভাবতে পারে বন্ধুদের পিছনে ছুরি মারে ভারতবর্ষ, আর শেখ হাসিনাকে কাদের হাতে তুলে দেবে? যে বাংলাদেশে আইন শৃঙ্খলা নেই, যে বাংলাদেশের বর্তমান অবস্থা অত্যন্ত বিপজ্জনক,
সেই শক্তির হাতে শেখ হাসিনাকে কোনোভাবেই তুলে দেবে না ভারতবর্ষ। কারণ আন্তর্জাতিক স্তরে যদি শেখ হাসিনাকে ভারতবর্ষ বাংলাদেশের হাতে তুলে দেয়, তাহলে ভারতবর্ষের যে প্রভাব তা কিন্তু এক নিমিষে অনেকটা ছোট হয়ে যাবে। ফলে কূটনৈতিকভাবেও শেখ হাসিনাকে কিন্তু কোনো অবস্থাতেই ভারতবর্ষ তুলে দেবে না বাংলাদেশের এই ইউনিট সরকারের হাতে। কিন্তু কালকে জয়শঙ্কর যেভাবে বলেছেন, যে বাণী কালকে আন্তর্জাতিক মহলে রীতিমতো ভাইরাল হয়েছে, তার নিঃসন্দেহে শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু খাটে, যা মোহাম্মদ ইউনূস বুঝেছেন, এবং বুঝেছেন বলেই এই 60 দাদুদের কালকে রাজপথে নামিয়ে মিছিল করে বলেছেন 4 দিনের মধ্যে নাকি কলকাতা তারা দখল করে নেবেন। শুনেই ভয় লাগছে, জানি না পরের ভিডিও বানাতে পারবো নাকি, হয়তো দাদুরা ঢুকে গেছেন কলকাতা দখল করতে। আপনারা ভালো আছেন তো? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।